প্রশ্নটা হলো, পুজোর আগেই কি চন্দ্রনাথ সিংহ জেলে যাবেন নাকি তিনি বেল পাবেন? কেন এই প্রশ্নটা উঠছে? কারণ আজকে দীর্ঘ সওয়াল জবাব হয়, মঙ্গলবার দুপুরে জানানো যাবে যে কি রয়েছে চন্দ্রনাথ সিংহের ভাগ্যে। কিন্তু আজকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রশ্ন তুলেছেন বিচারক, বিশেষ করে নথি জমা নিয়ে, চন্দ্রনাথ সিংহের ইন্টেনশন নিয়ে। কাল মহালয়া, তার আগে আজ শহর থেকে শহরতলি একের পর এক পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলছেন, হিন্দুদের আস্থায় আঘাত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা একের পর এক বিষয় নিয়ে আলোচনায় আসবো, আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, কিন্তু তার আগে আজকের বিষয় এক নজর। কারামন্ত্রীর কারাবাস নাকি জামিন? নিয়োগ দুর্নীতিতে মঙ্গলে চন্দ্রভাগ্য। অর্থাৎ মঙ্গলবার দুপুরেই জানা যাবে কি রয়েছে ভাগ্যে চন্দ্রনাথ সিংহের। নথি পেশে কেন গড়িমসি, কারামন্ত্রীকে প্রশ্ন করলেন বিচারক। 13 কোটির বেআইনি লেনদেন, প্রভাবশালী তত্ত্বে হেফাজতে চায় ইডি। রাজনৈতিক প্রভাবশালী বেশ কয়েকটি ইস্যু নিয়ে আজকে ইডি প্রশ্ন তুলেছেন। আস্থা আছে বিচার ব্যবস্থায়, প্রভাবশালী তত্ত্ব খারিজ করে দিলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তিনি বললেন একেবারে আজকে বেরিয়েই যে প্রভাবশালী তত্ত্ব তিনি খারিজ করে দিলেন। দুর্গাপুজোর সূচনাতেও বাঙালি অস্মিতায় শান দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বেশ কয়েকটি মণ্ডপে যান মুখ্যমন্ত্রী। অনুদান নিলে রাখতেই হবে মুখ্যমন্ত্রীর ছবি, হরবাদ তৃণমূল বিধায়কের। আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনায় আসবো, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি, নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলে চন্দ্রভাগ্য, জেল নাকি বেল? মঙ্গলবার দুপুর দুটোয় জানা যাবে। কারামন্ত্রীকে নিয়ে রায় দেবে ব্যাংশাল কোর্ট। প্রভাবশালী, রাজনৈতিক, ক্ষমতাশালী, আয়ের সঙ্গতির সঙ্গে বৈষম্য, একের পর এক তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে ইডি আইনজীবী যেটা সওয়াল করেন আজকে আদালতে। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, তুমি সেই সময় ছিলে যখন সওয়াল জবাব হয়, মাননীয় বিচারক তিনি প্রশ্ন তুলেছেন আজকে চন্দ্রনাথ সিংহর ইন্টেনশন নিয়ে, নথি পেশে গড়িমসি নিয়ে। একেবারে ইডির তরফ থেকে যে বিষয়গুলো উল্লেখ করা হয় তার মধ্যে আরেকটি বিষয় ছিল, সেটি হচ্ছে তিনি প্রভাবশালী, তিনি হচ্ছেন কোনোরকমভাবে নথি জমা দিচ্ছেন না, এবং যে নথি তারা চাইছিলেন যে জমি জমা সংক্রান্ত বিষয়, ইনকাম ট্যাক্সের বিষয়, অন্যদিকে হচ্ছে যে দলিল, সেই সমস্ত বিষয়। এক্ষেত্রে বিচারক কিন্তু দুজনকে দুটি প্রশ্ন করেন। একটি প্রশ্ন করেন হচ্ছে চন্দ্রনাথ সিনহার আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন করেন, এবং সেক্ষেত্রে প্রশ্ন করে বিচারক বলেন যে বিকে কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশনটা কার, এবং সেক্ষেত্রে উঠে এসে বিকে কনস্ট্রাকশনটা হচ্ছে চন্দ্রনাথ সিনহার স্ত্রী এবং অপর আরও একজন নামে রয়েছে। কিন্তু চন্দ্রনাথ সিনহার স্ত্রী স্টেটমেন্টে জানিয়েছেন যে ব্যবসা সংক্রান্ত বিষয়ে তার কোনো কিছু জানা ছিল না, এবং সেই ব্যবসা সংক্রান্ত বিষয়ে জানেন কে? ওনার স্বামী। এই কনস্ট্রাকশনের মাধ্যম থেকে বিভিন্ন জায়গায় জমি কেনা হয়, এবং কেনার পরবর্তীকালে সেখানে আবাসন বা বাড়ি সেখানে তৈরি হয়েছে। তাহলে বিচারকের একবারে প্রশ্ন যে এই জমি জমা সংক্রান্ত বিষয় যদি তার স্ত্রী জানাচ্ছে তিনি ব্যবসা সংক্রান্ত বিষয় জানেন না, জানেন হচ্ছে চন্দ্রনাথ সিনহা, তাহলে তো চন্দ্রনাথ সিনহা গোটা বিষয় সম্পর্কে অবগত। এর পাশাপাশি দলিল, কোনো জমি কিনে যদি সেখানে বাড়ি হয় তার দলিল তো থাকবে নিজেদের কাছে, সেটা তো আর বিএলআরও কাছ থেকে নিতে যেতে হবে না। সুতরাং এই যে দেরি, ইডির তরফ থেকে বলা হচ্ছে যে জমি জমা সংক্রান্ত দলিল, নথিপত্র বারবার চেয়েও তারা পাননি। যখন চার্জশিট জমা পড়ে তার পরবর্তীকালে তিনি প্রভাবশালী এতটাই 24 ঘন্টার মধ্যে সবটা চলে আসে এবং তার পরবর্তীকালে জমা পড়ে। এই একটা প্রশ্ন, তার প্রশ্নের উত্তর দেন একেবারে আইনজীবীরা। অন্যদিকে সিবিআইয়ের উদ্দেশ্য, ইডির উদ্দেশ্যেও কিন্তু বিচারকের একটা প্রশ্ন ছিল যে গত মাসে মার্চ মাসে তারা রেড করলো, সে গত বছর সেপ্টেম্বর মাসে গোটা বিষয় তথ্য তারা সংগ্রহ করলো, তারপরে এতটা সময় লাগলো কেন? এই নিয়ে একটু দুপক্ষের সওয়াল জবাব, এবং আগামী মঙ্গলবার দুপুর 2টোর সময় রায় দান করবেন মাননীয় বিচারক। ধন্যবাদ তোমায় পার্থ। অর্থাৎ ইডি নিজেদের হেফাজতে 7 দিনের জন্য পেতেছে যে সওয়াল করে আইনজীবী আজকে আদালতে, তার মধ্যে মূলত যে বিষয়গুলো ছিল প্রভাবশালী তত্ত্ব এবং রাজনৈতিক ক্ষমতাশালী, তা নিয়ে যখন প্রশ্ন করা হয় চন্দ্রনাথ সিংহকে, তিনি বেরিয়ে এসে কি বলেন দেখুন। আপনারা সারাক্ষণ ছিলেন, ঘরে ছিলেন, কি আলোচনা হয়েছে আপনারা শুনেছেন। আমার বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল, আস্থা আছে, ভবিষ্যতেও আস্থা থাকবে। অসহযোগিতা করছেন আপনি।
আমি এখানেই সলিলদার কাছে আসবো। সলিলদা, আজকে ইডি নিজেদের হেফাজতে পেতে চেয়ে যে কারণগুলো দর্শিয়েছেন, তিনি প্রভাবশালী, রাজনৈতিক ক্ষমতাশালী ব্যক্তি, আয়ের সঙ্গতির সঙ্গে বৈষম্য রয়েছে, তদন্তে অসহযোগিতা করছেন, কিন্তু মূলত বিচারক যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন যে কেন তিনি চার্জশিট জমা দেওয়ার পর এত তড়িঘড়ি করলেন, আগে কেন নয়, যখন ইডি তার কাছ থেকে নথি চাইলো তখনই কেন তিনি নথি জমা দিলেন, অর্থাৎ ইন্টেনশন নিয়ে প্রশ্ন তুলেছেন মাননীয় বিচারক। না দেখো, চন্দ্রনাথ মহাপাত্র যে মন্ত্রী সে তো প্রভাবশালী বটে এবং রাজনৈতিক ব্যক্তিত্ব এবং শাসক দলের একটা গুরুত্বপূর্ণ পদ আঁকড়ে বসে আছেন এখনো। উনি যে সমস্ত প্রপার্টি করেছেন, যে সমস্ত সম্পত্তি বেনামিতে করেছেন, ওনার স্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন যে আমি এসব ব্যাপারে কিছু জানি না। উনি বলেছেন যে আমার ব্যবসা আছে, আমার ধানের ব্যবসা আছে, আর সেগুলো কিন্তু যে টাকা যেটা এসছে 2 কোটি টাকা নগদে জমা করেছে, তার জন্য ইনকাম ট্যাক্স ধরেছিল, 90 লক্ষ টাকা তার পেনাল্টি হয়েছিল, সেটাও নগদে দিয়েছে। ইনকাম ট্যাক্সের কিছু যায় আসে না, ইনকাম ট্যাক্সের টাকা পেলেই হয়ে যায়। 90 লক্ষ টাকা নগদে পেনাল্টির টাকা চন্দ্রনাথ মহাপাত্র দিয়েছিলেন। ওর স্ত্রী বলছে তার ব্যবসা সম্পর্কে আমি জানি না, বেনামিতে সম্পত্তি করেছে, তার রোজগার দুর্নীতির টাকা, শিক্ষা নিয়োগ দুর্নীতির টাকা, এগুলো টাকা, সেটা উনি এক্সপ্লেইন করতে পারছেন না সঠিকভাবে। সাইমালটেনিয়াসলি এত দেরিতে কেন ঘুম ভাঙলো ইনভেস্টিগেটিং এজেন্সি? জজ সাহেব কিন্তু ইনভেস্টিগেটিং এজেন্সিকেও ভর্ৎসনা করলেন, বললেন যে গত 24 সালে লাস্ট আপনি যখন তদন্ত করেছিলেন, তারপরে এতদিন পরে চার্জশিট হওয়ার পরে আপনাদের ঘুম ভাঙলো। আর অ্যাট দ্য সেম টাইম এই অভিযুক্ত চন্দ্রনাথ মহাপাত্র সম্পর্কে বলছেন যে আপনি এতদিন পরে আজকে তড়িঘড়ি করে সমস্ত নথিপত্র দিয়ে গেলেন কোর্টকে। চন্দ্রনাথ সিংহকে বলছেন জজ সাহেব যে আপনি আজকে চার্জশিট দেওয়ার পরে নথিপত্র আপনি দিয়ে যাচ্ছেন কোর্টকে, যাতে করে ইনভেস্টিগেটিং এজেন্সি দেখতে পারে। এতদিন কেন দেননি সেটা আপনি বলুন। ওনার যে ইন্টেন্ট ছিল সেটা কিন্তু পরিষ্কার পরিস্ফুট, এবং কিন্তু জজ সাহেব সেটা ধরে নিয়েছেন। এবং আমার যেটা মনে হয় যে ওর কিন্তু হেফাজতে যাওয়াটা অবশ্যই দরকার for the interest of the investigation and progress of investigation of the case. সলিলদা, আসবো আপনার কাছে, কিন্তু তার আগে দেখাবো এই প্রসঙ্গে আজকে শুভেন্দু অধিকারী কি বলেছেন। ইডি সঠিকভাবে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে, কোর্ট কি করবে আমি জানি না। আমি মনে করি ইডি সঠিকভাবেই তার আবেদন রেখেছে কোর্টের কাছে। এই সব লোককে যার আয়ের থেকে বেশি সম্পত্তি খুঁজে পেয়েছে ওনার এবং ওনার স্ত্রী, তাতে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত। কারণ যে থিওরিটা পশ্চিমবাংলায় চালু আছে 75-25, তা 25-এই যদি 12 কোটি উদ্বৃত্ত সম্পত্তি হয়, তাহলে 75-এ 36, সেই 36 কোথায় গেছে, পিসির কাছে না ভাইপোর কাছে? এটা জানতে গেলে চন্দ্রনাথকে হেফাজতে নেওয়া দরকার। সুমিতা, তো প্রশ্নটা এখানেই, যখন ইডি বাড়িতে গেল, যখন এত টাকার প্রশ্ন উঠে এলো, চার্জশিটে ইডি দাবি করছে, তখন তিনি আয়ের সঙ্গে সঙ্গতি যে নেই সেটা বারবার তিনি যেটা দাবি করছেন, সেটা ইডির আইনজীবীরা আদালতে সেটাই বলছেন যে তিনি কেন সদুত্তর দিতে পারছেন না। আজকেও মাননীয় বিচারক সেটাই প্রশ্ন করছেন যে কেন তিনি সময় মতো ইডিকে নথি দেননি, যা নথি ছিল সেটাই দিয়ে দিতে পারতেন, কিন্তু চার্জশিটের পর তড়িঘড়ি বা কিভাবে দিলেন? দেখুন, আপনারা যেটা ট্যাগলাইন করেছেন জেল না বেল মঙ্গলবার, সেটা বোঝা যাবে। দুটো শব্দই হচ্ছে যে আইন এবং বিচার ব্যবস্থার বিষয়। আমরা পূর্ণ আস্থা এবং বিশ্বাস বিচার ব্যবস্থার উপরে আছে। আপনারা জানেন গত বছর 2024 মনে হচ্ছে মার্চ মাস, যখন ইডি রেড করে 41 লক্ষ টাকা নগদ ওই বাড়ি থেকে পায়। তো স্বাভাবিকভাবে প্রায় 11 মাস কেটে গেল, এখন চার্জশিট তৈরি হচ্ছে। নথি উনি যতবারই ডেকেছে
নথি রেডি করে যাওয়ার চেষ্টা করেছেন, পরে গেছেনও, ওনার আইনজীবীকেও পাঠিয়েছেন। আমরা যেটা দেখছি ইডির তৎপরতা, অর্থাৎ বাংলায় ইডি এবং সিবিআইয়ের তৎপরতা মানেই মানে সামনে যে ভোট এসে গেছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং স্বাভাবিকভাবে রাজনৈতিক একটা প্রতিহিংসা তৈরি করবে। বিজেপি যে ভালোবাসার রাজনীতি বাদ দিয়ে ভয়ের রাজনীতি করে তার প্রমাণ আপনারা পেয়েছেন। কীরকম প্রমাণ? না, যে নিষ্কলঙ্ক দেশভক্ত যারা নেতা, যেমন হেমন্ত বিশ্ব শর্মা, কৃপাঙ্কর সিংহ, দিগম্বর কামাত, অশোক চাবান, নারায়ণ রানে, নবিল হিন্দাল, অর্চনা পাটিল, গীতা কোড়া থেকে শুরু করে আপনি যদি জ্যোতি মৃধা এবং এনসিপির অজিত পাওয়ার থেকে শুরু করে সবাইকে দেখেন বিরোধীদের, তাদেরকে কিভাবে বিভিন্নভাবে ভয়ের রাজনীতি, তাদের একটা দুর্নীতি ছিল, কিন্তু স্বাভাবিকভাবে এই রাজনীতি করে কি গণতান্ত্রিকভাবে কোনোভাবেই বিজেপি বাংলায় আসবেন? একটু বাংলায় আসবেন? বাংলায় আসছি তো। আমি বিশ্বজিৎ কুন্ডুর নাম বলছি আপনাকে। বিশ্বজিৎ কুন্ডু, টেক কুন্ডু নামে যা আমরা খ্যাত, তাকে আজ পর্যন্ত কেউ, সিবিআই বলুন, ইডি বলুন, কেউ কি একটাবার যেটা করেছে? না, সে বিজেপির ওয়াশিং মেশিনে এই যে মোদি ওয়াশিং পাউডারে স্পষ্ট সমীর দা অভিযোগ করছেন যে ইডির এত তৎপরতা ভোটের আগে কেন? বছর পেরোলেই ভোট, তার আগেই কেন্দ্রীয় এজেন্সির এই তৎপরতা। এবং দেখুন, মাননীয় বিচারক তিনিও কিন্তু আদালতে প্রশ্ন তুললেন, চন্দ্রনাথ সিংহর বাড়িতে তল্লাশি কবে হয়? 2024-এর 22শে মার্চ, 2025-এর 6ই অগস্ট, 11 মাস সময় পেয়েছিল ইডি। ক্লু পেতে আপনাদের 4 সেপ্টেম্বর এতদিন লাগলো, তাহলে কেন এতদিন নিষ্ক্রিয় ছিলেন? পাপিয়াদি, আমার তৃণমূলের যুক্তি শুনে খুব ভালো লাগলো। তৃণমূলের বক্তব্য হচ্ছে ওরা গণতান্ত্রিক চোর, চুরি ওরা করছে, কিন্তু যেহেতু ওরা গণতান্ত্রিকভাবে ব্যালট খায়, গণতান্ত্রিকভাবে ভোট লোটে, তাই ওরা গণতান্ত্রিক চোর, ওদের কিছু বলা যাবে না। আসলে আপনাকে দেখতে হবে যে আমরা এই চাঁদের হাট, যেই চাঁদের হাট আমাদের রাজ্য চালাচ্ছে চাই, চাঁদের হাটে কারা কারা রয়েছে। ধরুন অপা পার্থ, স্যান্ডো ববি, চালচোর বালু, পকেটমার পরেশ, আর এখন নতুন সংযোজন হয়েছে চোর চন্দ্রনাথ। তাহলে এরা হচ্ছে রাজ্য চালাচ্ছে, কিন্তু এরা গণতান্ত্রিকভাবে রাজ্য চালাচ্ছে, তাই চুরি করাটা এদের গণতান্ত্রিক অধিকার। ধরুন আপনি যে বক্তব্যটা রাখলেন একদম ঠিক বলেছেন। তার মানে একই রকমভাবে চোর চন্দ্রনাথ কিন্তু 11 মাস সময় পেয়েছিল নথিগুলো গুছিয়ে নিজের ধুতিটা ইস্ত্রি করে তারপর ইডি অফিসে গিয়ে ওই নথিগুলো জমা দেওয়ার। তারও মনে হয়নি যে না আমি নথি জমা দেব, এটা মনে হয়নি। সে ভেবেছে আমি তো চোর চন্দ্রনাথ, আমি তো বিশাল বড় প্রভাবশালী, দুর্বারা যাবই না, ইডি আমার ক্যাচ কলা করবে। আর তৃণমূলের যেটা মহান যুক্তি আছে যে ভোট আসলেই ইডি আসে, সিবিআই আসে। দেখুন, কোনো এক বছরে কর্পোরেশন ভোট হয়, কোনো এক বছরে পঞ্চায়েত ভোট হয়, কোনো এক বছরে বিধানসভা ভোট হয়, কোনো এক বছরে লোকসভা ভোট হয়, সবগুলো তো এক বছরে হয় না। তাহলে প্রত্যেক বছরই কিছু না কিছু ভোট থাকে। তার মানে এই যে তৃণমূলের মহান যুক্তি দিয়ে বলতে গেলে তাহলে ইডি সিবিআই এরা চুরি করে যাবে গণতান্ত্রিকভাবে, ইডি সিবিআই কখনোই আসতে পারবে না। এবার আমাকে এবার বলুন, আমি তো যুক্তি দিয়ে কথা বললাম দাদা, আপনি তো একজন অধ্যাপক, প্রাথমিক শিক্ষা পর্যন্ত কোনো ফাইনাল চার্জ চুরি করেছে, আজ পর্যন্ত চুরি করেছে, দিয়ে কোনো শাস্তি দিতে পেরেছে? চুরি করে আপনি এই যে চোর করে যাচ্ছ ইডি সিবিআই এর কথা মতো আপনি ফাইনাল চার্জ দিয়েছেন, আজ পর্যন্ত একটা কেসে তুলেছে, একটা কেসে ফাইনাল চার্জ হয়েছে, শাস্তি হয়েছে কিছু? আমার এইটাই বক্তব্য। তদন্ত কি সারা সময় চলবে? আপনি তো টাকার ভাগ পাননি না, আপনারা যেটা বলছি তুমি ইডি সিবিআই তো লোক নয়, আর তোমাদের টুল হিসেবে ইডি সিবিআই কাজ করে। আপনি পেয়েছেন কি বলো? ইডি সিবিআই কে নিরপেক্ষ টাকার ভাগ পেয়েছেন কি বলো? যখন তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে তখন আপনাদের সামনে রাখবো কুণাল ঘোষের বক্তব্য, দেখুন তিনি কি বলেছেন। দীর্ঘ শীত ঘুমের পর ভোট এলেই কেন্দ্রীয় এজেন্সি যেভাবে তৃণমূলের নেতাদের বেছে বেছে এমনভাবে তারা একটা পরিস্থিতি তৈরি করিয়ে দেয় যাতে একটা নেতিবাচক বার্তা যেন রটে যায়। তো এটা যেমন আমাদেরও প্রশ্ন যে এতদিন পরে যদি সত্যি কোনো তদন্তের কিছু থাকে তাহলে এত মাস পরে হঠাৎ এখন নরেন্দ্র মোদী একটু ভোট 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 বলে যাওয়ার পর এগুলোর মানে কি? তো সেটাই আদালতের মাননীয় বিচারক তিনি সেই প্রশ্ন করেছেন। আমি দেবাশিসদার কাছে এখানেই আসবো যে বারবার সেই সারদা বলুন, নারদা বলুন, তারপর গরু, কয়লা পাচার, একের পর এক প্রশ্নটা ঘুরে ফিরে আসে যে শেষ পর্যন্ত ইডি মাথা অব্দি পৌঁছতে পারবে তো? আজকে বিচারককে প্রশ্ন তুলতে হলো তাহলে এতদিন নিষ্ক্রিয় ছিলেন কেন? অর্থাৎ ইডির তৎপরতা নিয়ে, যে তৎপরতা নিয়ে আপনারা প্রশ্ন তোলেন, যে তৎপরতা নিয়ে বারবার বিজেপি প্রশ্ন তোলে, তৃণমূল প্রশ্ন তোলে। না না, এটা তো একটা অদ্ভুত বাস্তুতন্ত্রের মধ্যে
2011 থেকে 2025 আমরা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা অভিজ্ঞতার মধ্যে গিয়েছি। কি বাস্তুতন্ত্রের কথা বলছি, স্বাধীনতার পর থেকে আমি সমীরের মতন সারা ভারতবর্ষ পরিক্রমায় যাব না। আমি পশ্চিমবঙ্গে স্বাধীনতার পর থেকে 2011 সাল পর্যন্ত কখনো যারা যখন সরকারে থেকেছে, সরকার চালিয়েছে, কখনো এই চিত্র দেখিনি। তখনও একটা কেন্দ্রীয় সরকার ছিল, তখনও এই সমস্ত কেন্দ্রীয় এজেন্সিগুলো ছিল, তখনও আমার নির্বাচন হতো, রাজনীতি ছিল, কিন্তু কখনো শুধুমাত্র একটা রাজনীতির কথা বলে 11 থেকে 25 এই সময়কালে যে দুর্নীতির বাস্তুতন্ত্র কাজ করছে, তাতে রাজ্যের কোনো একটা ক্ষেত্র বাদ যাচ্ছে না যেখানে আমরা দুর্নীতি দেখতে পাচ্ছি। প্রশ্ন এখানে আমার নির্দিষ্টভাবে যে যাদেরকে কোট অ্যান্ড কোট নাকি নির্বাচন সামনে আসছে জন্য এই সমস্ত ইডি সিবিআই সক্রিয় হয়ে গেছে, আমার প্রশ্ন হচ্ছে সেই সমস্ত গুণী শ্রদ্ধেয় মানুষজন গত 15 বছর কে নেই তার মধ্যে এ রাজ্যে শাসক দলের, তারা গত 15 বছর যখন ইডি সিবিআই সমস্ত করছে এবং শেষ পর্যন্ত কিচ্ছু ধরা পড়ছে না, তখন তারা মানহানির মামলা করছে না কেন? আগামীকাল মহালয়া, আর আজকে বিভিন্ন পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শারদোৎসবের সূচনা পর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি অস্মিতায় শান দিলেন। কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? একটা বিরতির পর ফিরে এসে আপনাদের সামনে রাখবেন।